কক্সবাজারের মোলায়েম হাওয়া পেরিয়ে গাড়ি যখন পুরান ঢাকার সরু গলিগুলোয় ঢুকল, তৃষার বুকের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন উঠল। ধুলো ভরা পথ, পুরনো ইটের গন্ধ, আর মাথার উপর ঝুলে থাকা রংচটা তার সব যেন তাকে বলছে, স্বাগতম, তুমি আবার ফিরে এলে। প্রেম গাড়ি থেকে নেমে দরজা খুলতেই তৃষার চোখ আটকে গেল সামনের বিশাল লোহার ফটকে নেওয়াজ কুঠির। এই বাড়ি তার জীবন বদলে দিয়েছে। দাদা সিদ্দিক নামাজ দুহাত বাড়িয়ে এগিয়ে এলেন। আজ থেকে এই বাড়ি তুমি দেখে রাখবে বলেই বাড়ির চাবির ঝোপাটা তার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এই বাড়ি তাকে কত যন্ত্রণা দিয়েছে, কত স্মৃতি দিয়েছে, তবু আজ মনে হলো এখান থেকে তার নতুন সুখের দিন শুরু হতে যাচ্ছে। এবার আর লুকাতে হবে না, ভেঙে পড়তে হবে না, কারণ প্রেম আছে তার পাশে, তার শ্বাসে, তার ভবিষ্যতে। সন্ধ্যায় তৃষা সবচেয়ে বেশি সারপ্রাইজ হয় এই বাড়িতে নিজের বাবা মা আর ভাইকে দেখে। প্রেম আগেই একবার বলেছিল নেওয়াজ বাড়িতে ফিরে মা বাবার সঙ্গে দেখা করবে। সে এত ব্যস্ততার মধ্যেও নিজের কথা রেখেছে। সবাইকে একসঙ্গে পেয়ে কি যে খুশি লাগছে। তারই মধ্যে খবর এলো সিমলার বাড়ি থেকে তাদেরকে মেনে নেওয়া হয়েছে। অঙ্কুরের কোনো পরিবার নেই, অনাথ আশ্রমে বেড়ে ওঠা। সিমলাকে বিয়ে করে সুখের জন্য রাতে জীবন বাজি নিয়ে অবৈধ বাইক রেস করত। তৃষা কিছু কিছু বিষয় জানে। নীলগিরির হোটেল রুমে একদিন যখন সে রাত করে প্রেমের জন্য আনা পুতুলটার চুল রং করার জন্য হেয়ার কালার আনতে বলে হোটেল কর্মীকে সেদিন রাতে অঙ্কুরকে হোটেল লবিতে দেখেছিল। ছেলেটার সঙ্গে সেদিন কিছু কথাবার্তা বলে পরিস্থিতি জানতে পারে। আহা, মানুষের জীবন, এখন সুখ করতে পারলেই হয়েছে। প্রেমের বাসায় আসার পরই দাদুর সঙ্গে কথা হয়। এখন থেকে নেওয়াজদের পারিবারিক ব্যবসা সে নিজ হাতে সামলাবে। দেরিতে হলেও তো সুবুদ্ধি হয়েছে, এটাই বা কম কিসের। প্রেমাটা সারাক্ষণ তৃষার সঙ্গে ছিল। মেয়েটার ওপর এতদিন তলে তলে অত্যাচার হয়েছে, আর সে কেবল চুপিসারে সহ্য করে গেছে সব। দুনিয়াটাও একটা আজব রঙের কারিগর। প্রেমকে কখনোই প্রেমা পছন্দ করত না। ওইসব তার মা হেতিজে ইচ্ছে করে করিয়েছে। যেদিন প্রেমা না করতে চাইতো ওই দিন খাবার বন্ধ করে দিত, রুমে ইচ্ছে মতো শাস্তি দিত। আহা, কি জীবন! ভয়ে মেয়েটা চুপ হয়ে থাকত। তৃষা কাঠের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। এই বাড়িটা এখন তারও। যখন খুশি যেখানে খুশি সে যেতে পারবে। সে বেডরুমে প্রবেশ করতেই প্রেমের সঙ্গে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে শুরু করে। হঠাৎ প্রেম পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। সোনা, অলরেডি ভূতের মুভিটা কিন্তু ছেড়েছি, তুমি আসছো না কেন? প্রেম জিজ্ঞেস করতেই প্রেম তৃষাকে নিয়ে বেডরুমে গেল। ল্যাপটপে ভূতের মুভি ছেড়েছে। ঘরটা পুরো অন্ধকার। প্রেম আর তৃষা সোফায় পাশাপাশি বসে হরর মুভি দেখছে। হঠাৎ স্ক্রিনে জাম্প স্কয়ার। তৃষা হালকা চমকে ওঠে, আর প্রেম খুব স্বাভাবিক ভঙ্গিতে তার হাত চেপে ধরে। তৃষা ভুরু কুঁচকে তার দিকে তাকায়। এই ব্যাটা হারে বজ্জাত প্রেম নেওয়াজ খালি ছোঁয়ার বাহানা খোঁজে। তৃষা কি এসব ফকিরা জিনিসে ভয় পায় নাকি স্যার? তবে কিছুক্ষণের মধ্যেই হরর মুভির শব্দে দুজনের গা শিউরে ওঠে। দুজন বসে থাকে কাছাকাছি অযথাই। তৃষা তখনও বুঝতে পারছে প্রেম নেওয়াজের সুবিধার লোক না। একটু একটু করে কাছে আসা, তাই না? সব বুঝে এই তৃষা। এসব কেন দেখছেন? আমাকে ভয় দেখাতে? প্রেম হাসলো। বিক্রিয়া শুরু করার এক ধরনের প্রসেস, বোঝো না আমার সোনা? অন্ধকার রুমের জানালা দিয়ে বাগানের ল্যাম্পপোস্টের হলুদ আলো ঢুকে দেয়ালে হালকা ছায়াল ফেলছে। তৃষার শীত শীত করছে। সে সোফা থেকে খাটে উঠে যায়, গায়ে কম্বল জড়ায়। প্রেমও তার পেছন পেছন খাটে এসে বসল, গায়ে কম্বল জড়ালো। ল্যাপটপটা তার কোলে। হঠাৎ তার শীতল অবৈধ হাত তৃষার গা ছুঁতেই সে কেঁপে ওঠে। পর মুহূর্তে প্রেম রেগে বলল, কি বাল পড়েছ? এটার আগামাথা পাই না কেন? আপনি হাত সরান, উঠে ক্লোজেটে যাও। ওখানে দেখো একটা শপিং ব্যাগ আছে, তাতে যা রাখা আছে একবার পরে আসো তো। পারবো না, আমি উঠে নিয়ে আসলে কিন্তু নিজে পরিয়ে দেব। আরে বাবা, যাচ্ছি, শালির ঘরের বউ। কতদিন পর তোর
আন্ডা বাচ্চার বাবা হব, আর তুই কিনা আমায় বাবা ডাকিস? নাউজিবিল্লাহ, আল্লাহ সইবে না। আরে যাও আগে। কিছুক্ষণের মধ্যেই তৃষা সাদা রঙের একটা মিনি স্কার্ট আর মিনি টপস পরে হাজির হয়। এই ঠান্ডার মধ্যে এসব কি অত্যাচার! প্রেম তৃষাকে নিচ থেকে ওপর পর্যন্ত একবার পরখ করতেই তৃষা লজ্জায় মাথা নিচু করে ফেলল। প্রেম হাত বাড়িয়ে তৃষাকে নিজের কাছে এনে বসায়। গায়ের ওপর কম্বল জড়িয়ে নিজের হাত ভেতরে দিতেই শিরশির করে উঠল প্রেমের তৃষার শরীর। মুখ দিয়ে বেরিয়ে এলো, প্রেম, ডোন্ট মেক এ নয়েজ। তৃষার শরীর যখনই গরম হাতের উষ্ণতার সহ্য করতে পারছিল না, তখন প্রেম বাঁকা হেসে গায়ের ওপর থেকে কম্বল সরিয়ে দেয়। খাটের থেকে নিচে নেমে জিজ্ঞেস করে, ওয়াইন আনছি? উফ, কি গরম যে লাগছে। প্রেম গা থেকে টি শার্ট খুলে সোফার ওপর ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতে তৃষা তার পেছন পেছন নিচে আসে। প্রেম তাকে দেখে গ্রামোফোনে গান ছেড়ে কিচেনে আসে। তৃষাও তার সঙ্গে। হঠাৎ প্রেম তৃষাকে কিচেন টপে বসিয়ে দিল। প্রেমের আবদার মেটাতে মিনি টপসের সঙ্গে মিনি সাদা রঙের স্কার্টটাও পরেছে। এত ছোট জামা ইহ জিন্দিগিতে কখনো পরেনি, লজ্জা করছে তার। প্রেম গ্লাসে ওয়াইন ঢেলে তৃষার হাতে এক গ্লাস ধরিয়ে তার সঙ্গে চেয়ারে করে চুমুক বসিয়ে দিল চেয়ার করে। পরক্ষণে গ্লাস রেখে তৃষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল তার নগ্ন বুকে। পরনে কালো রঙের একটা জিন্স প্যান্ট, গলায় ঝুলতে থাকা কালো রঙা চেইনে গিটারের মতো দেখতে লকেটটা কেবল ঝুলছে। চুলগুলো এলোমেলো, কি অসাধারণ লাগছে। প্রেম তৃষার মুখের কাছ থেকে আলতো করে চুল সরিয়ে দিয়ে অপেক্ষা না করে শক্ত চুমু বসিয়ে দিল ঠোঁটে। হারালো দুজন অজানা দুনিয়ায়। অনাকাঙ্ক্ষিত ইচ্ছের স্রোতে গ্রামোফোন ভেতরের রুমে তখনও বাজছে তার আপন তালে। প্রেম তৃষার এক সূত্রে গাথা মিলনে সাই দিয়ে বাজিয়ে চলছে আপন সঙ্গীত। হঠাৎ তৃষা হাঁপিয়ে ওঠে। প্রেমের সঙ্গে পাল্লা দেয়া তার পক্ষে অসম্ভব বিষয়। তবে প্রেমের ধ্যান খেয়াল অন্যদিকে। সে তৃষাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। তৃষা প্রেমকে বাধা দিয়ে জিজ্ঞেস করল, এখানে নয়? প্রেম সেই বাধা উপেক্ষা করে তৃষার গলা আলতো করে চেপে ধরে ঠোঁটের গভীরতায় হারিয়ে মৃদু শ্বাস নিয়ে বলে, শোনা, এখানেই। পুরান ঢাকা আসার পর আজকে 1 সপ্তাহ কেটে গেল। এতদিন শুয়ে বসে কাটিয়েছে তৃষা। তবে কাল রাতে ভার্সিটি থেকে কল এসেছে, সামনে পরীক্ষা। সে পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে। তৃষা সেই থেকে মাথা কাজ করছে না। একসময় মনে হতো পড়ালেখা ছাড়া জীবন চলবে না। এখন মনে হচ্ছে প্রেমের সঙ্গে প্রেম না করে ভার্সিটি গিয়ে পড়ালেখা করলেই বোধহয় জীবনটা তেজপাতা হয়ে যাবে। তৃষার ভোরে 2 বার বমি হয়েছে। রাতে খাবার বেশি খেয়েছে বলে হয়তো এমন লাগছে। প্রেম ভোরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওই ডাক্তারের কাছে গিয়ে পয়সা নষ্ট করে কে? মাথা ব্যথা হলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ওষুধের লিস্ট বানিয়ে বিল ধরিয়ে আমজনতার টাকা চুষে খায়। একদিন তৃষা প্রেম নওয়াজের মতোই ভুয়া ইঞ্জিনিয়ার হয়ে ওই বাটাদের ওপর এমন এক্সপেরিমেন্ট করবে না বলেই মুখটা ভেঙচি কাটল। আজ ভার্সিটিতে পৌঁছাতে তৃষার একটু দেরি হয়ে গেল। প্রেম কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। ছুটি হলে নিয়ে যাব এই বলে তৃষা মাথা নেড়ে কিছু বলল না। ক্লাসে ঢোকার সাথে সাথেই তার বুকের ভেতর বিরক্তির হাহাকার উঠল। বায়োলজি, ডিএনএ রেপ্লিকেশন নিয়ে ব্যাখ্যা চলছে। স্লাইডে রঙিন গ্রাফ, শিক্ষকের একটানা গম্ভীর ব্যাখ্যা। সব মিলিয়ে তৃষার মাথা ঝিমঝিম। প্রেম নেই, ক্লাসে কোনো মজা নেই। বাইরের রোদে চত্বর, ক্যাফেটেরিয়ার গন্ধ সবকিছু যেন তাকে ডাকছে। সে চেয়ারে বসে থেকে আর না পেরে সাইলেন্ট ফোন বের করে সময় দেখে মাত্র 10 মিনিট গেছে। উফ, আর কত? তৃষা মনে মনে বলে আবার সামনে তাকিয়ে থাকার ভান করে। শেষমেশ বিরক্তি চরমে পৌঁছালে সে চুপচাপ বই গুছিয়ে নিল। পেছনের শাড়ি দিয়ে কেউ বুঝবার আগেই বের হয়ে গেল বায়োলজির সেই নিরস লেকচার থিয়েটার থেকে। চত্বরের বাতাসে এসে যেন তৃষার মাথা হালকা হলো। এই জায়গাটা তার কাছে বিশেষ। এখানে একদিন ঘৃণা ভরা চোখে প্রেমের দিকে তাকিয়েছিল, আর এখানেই প্রথম প্রেমের গান শুনে মুগ্ধ হয়েছিল। সে গভীর শ্বাস নিয়ে বেঞ্চে বসল। ফেসবুক খুলতে চোখ ছানা বড়া। পেমরোজ ব্র্যান্ডের আধারের লাইভ কনসার্ট। মাত্র 2 দিনের মাথায় তৃষার হাত কাঁপতে লাগলো। এতদিন ধরে অপেক্ষা করা কনসার্ট অবশেষে, কিন্তু টিকিট কোথায় পাবে? ঠিক তখন একটা ছেলে এসে তার পাশে বসলো। তৃষা গুরুত্ব দিল না, ফোনেই ডুবে রইল। হঠাৎ ছেলেটা বলল, শুনছেন?
মানে হ্যালো। তৃষা তাকে মাপজোক করলো, জুনিয়র মনে হচ্ছে। তোমাকে তো আগে দেখিনি, কোন ব্যাচ? ফার্স্ট সেমিস্টার। আপনিও আমার ব্যাচের, তাই না? তৃষা ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। ছেলেটা যে তাকে পটানোর চেষ্টা করছে তা তার চোখ এড়ায়নি। সে দুষ্টুমি করে বলল, হ্যাঁ, কোনো সাহায্য চাই নাকি? না মানে আপনাকে সকালে দেখেছিলাম, আবারও দেখলাম, আজকে একটা সাহায্য চাই। আমার ফোনটা না পাচ্ছি না, যদি আপনার ফোনটা দিয়ে একটু কল দিতেন। তৃষা বুঝতে পারলো এই ছেলে যে তার নাম্বার চাই। আজকালকার ছেলেগুলো না সরাসরি কিছু বলতে পারে না। তৃষা একটু ঢং করে জিজ্ঞেস করলো, হ্যাঁ সাহায্য করতে সমস্যা নেই। সে ছেলের নাম্বারটা ফোনে ডায়াল করলো, তবে কল করল না। কেবল বলল, প্রেমিকা নেই? না, তবে কেউ একজন চাইলেই হতে পারে। সে আরেকটু এগিয়ে বসতেই তৃষা চেপে দূরে সরে বসে। প্রেম নেওয়াজের চোখ তো নয় যেন বাজ পাখি, কোত্থেকে দেখে ফেলে। কই কলটা দেন, ফোনটা তো খুঁজে পাচ্ছি না। তৃষা ফোনে হাত দেওয়ার আগেই পেছন থেকে প্রেম এসে তার কাঁধে হাত রাখে, পিঠে চাপড় মেরে বলে, ওমা ভাইয়া, আপুরা আপনারা কি কাপল নাকি? সিনিয়র লাগছে। সালাম ভাই। সালাম আপুজান, চা এনে দিব? ছেলেটি গর্বে ভুলে ওঠে। প্রেমের পাশে অঙ্কুর দাঁড়িয়ে সে মজা নিচ্ছে। তৃষার ভয়ে বুক ধুকপুক বাড়ছে, নিজের জন্য নয় বরং এই ছেলের জন্য। প্রেম ভান করে ছেলেটিকে ধাক্কা দিতেই সে ঘুটা খেয়ে উঠে দাঁড়ায় এক মুহূর্তে। পরক্ষণে প্রেম হেসে বলে, আরে ভাই দেখেন আপনার পাশার নিচে কি এটা? আমি প্রাণ বাঁচালাম। কি? কার প্রাণ বাঁচালে? আপনার পাছার নিচে ব্রেঞ্চ, আমি আপনার কাঠির মতো শক্ত পাছাটা ব্রেঞ্চের ওপর থেকে সরিয়ে ব্রেঞ্চের প্রাণ বাঁচালাম। বলে সে অঙ্কুরের দিকে তাকাতে অঙ্কুর ছেলেটির কাঁধ শক্ত করে চেপে তাকে নিজের সঙ্গে দিয়ে যায়। যেতে যেতে বলে, চলো ভাই, তোমাকে আজকে পাছার গল্প কাহিনী শোনাবো, একটু সিপায় আসো তো। ছেলেটিকে অঙ্কুর নিয়ে যেতেই তৃষা একবার প্রেমের দিকে তাকালো। জিন্সের পকেটে হাত গুজে আছে সে, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা আর ঈর্ষায় হালকা জ্বলে ওঠে। তৃষা ঠোঁট কামড়ে হাসি থামালো। প্রেমের মুখ দেখে মনে হচ্ছে আরও এক সেকেন্ড কথা বললে এই ছেলেটা বাঁচত না। যদিও জানা আছে সিপাই নিয়ে থেরাপি একটা দিবেই, যাতে পরবর্তীতে সিনিয়র না চিনেই টাঙ্কি মারতে চলে না আসে, আর প্রেম নেওয়াজের বউয়ের দিকে নজর দেওয়ার কথাও ভুলেও না আসে মাথায়। এভাবে তাকিয়ে আছেন কেন, ভয় পাই নাকি? বলেই নাক কুঁচকালো তৃষা। প্রেম শব্দ না করে তার হাতটা শক্ত করে টেনে তাকে দাঁড় করাতে সে চিৎকার দিয়ে বলল, একটা মারাত্মক খবর আছে, শিমলাকে বলতে হবে, সে আগে আসুক তারপর যাব। ইঁদুরমুখী মুখটা অফ করো দয়া করে, পাপের লেভেল তোমার এক ধাপ বাড়ছে শালি। বাসায় চলো আগে, ফোনটা যদি না ভেঙেছি আজ। ইস কত শখ নিজের নাম্বার দিয়ে আরেক ছেলেকে কল দিতে যাওয়া। দেইনি তো, আমি না আসলে তো দিতেই। তৃষা কি বলবে না বলবে ভাবতেই হঠাৎ প্রেমকে বলে উঠল, আই লাভ ইউ, বাট আই ওয়ান্ট টু ফাক ইউ মাই ফাকিং ইউস। বলে প্রেম তৃষাকে টেনে বাইকের কাছে নিয়ে হেলমেটটা পরিয়ে দিয়ে চোখের ইশারায় বাইকে বসতে বলল। সে শীতল চাহনিতে তৃষার বুক কেঁপে উঠল। মায়েরই আজ বোধহয় ডাইরেক্ট দয়ালের ধর্ষণ করিয়ে ছাড়বে এই লোক। তখন সন্ধ্যা রাত। তৃষা প্রেমের সে বদ্ধ রুমটায় আজকে আবারও পাসওয়ার্ড দিয়ে তা খোলার চেষ্টা করছে, তবে পারেনি। এখন যেন ওই রুমের পেছনে লুকিয়ে থাকা গল্পটা জানতে তৃষা আরও বেশি আগ্রহী উঠেছে। আজকে ভার্সিটি থেকে বাসায় আসার পর গোসল করে বাইরে আসতে একটা শব্দ কানে আসে তৃষার। এক পা দুপা দরজা খুলে বাইরে আসতেই কোণের শেষ রুমটার দিকে চোখ যায়। প্রেম দরজা লক করে ভেতর থেকে বের হয়েছিল, তবে প্রেম তৃষাকে দেখার আগেই সে রুমের ভেতরে চলে যায়। প্রেম বুঝতে পারেনি, বুঝতে পারলে তো অবশ্যই ভেতরে এসে জিজ্ঞেস করতো, দুপুরে না খেয়েই লোকটা বের হয়, এখনও ফেরার নাম নেই। তৃষার ইচ্ছে করছে না বাসার সামনে কৃত্রিম বনটা পার করে নেওয়াজ কুঠিরে যেতে। সেই বই হাতে নিয়ে বারান্দায় বসলো। হাতে একটা ইংরেজি বই, বইয়ের 18 নম্বর চ্যাপ্টারে গিয়ে থমকে যায় সে। কেমন যেন শিহরণ কাজ করে তার। হঠাৎ বাইরে থেকে লুফির চিৎকার শুনতে পায়, ঘেউ ঘেউ করছে সে। তৃষা বইটা রেখে উঠে দাঁড়িয়ে, আগেই বিদ্যুৎ চলে যায় তার। একটা ভয়ে গা ঝাঁকুনি দিয়ে ওঠে তার, ফোনটা কোথায়ও পাচ্ছে না। অন্ধকার হাতরে কোনো মতে খাটের কাছে যেতেই শুনতে পায় হাঁটার শব্দ। সিঁড়ি বেয়ে কেউ উপরে আসছে, শব্দ বাড়ে, সঙ্গে তার ভেতরে আতঙ্ক। আচ্ছা, সে কি হাতের বইয়ের গল্পের ভেতরে প্রবেশ করেছে নাকি সবটা কেবল স্বপ্ন? ভাবতে না ভাবতেই সেই শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে এটাও তো ভয়ের আরেকটা কারণ। তৃষার দরজায় তখনও পাসওয়ার্ড মারা। যাই হোক না কেন ভেতরে আসতে পারবে না, তবে
সবটা তৃষার ভুল ধারণা। দরজা খুলে গেল। তৃষা ভয়ে খাটের কোণে গিয়ে চুপসে বসে থাকে। এমনিতেও প্রত্যুষের সেই সব বিভীষিকাময় অত্যাচারের কথা এখনো ভুলতে পারেনি সে, কখনো পারবেও না। ওইসব তাকে তাড়া করে বেড়াবে। একটা লম্বা চওড়া ছায়া দেখা যাচ্ছে কেবল অন্ধকারে। লোকটি পকেট থেকে একটা সিগারেট বের করলো। তা ধরাতেই অন্ধকার ধরাতে এক ঝলক তাকে দেখা গেল। তবে সবটা এত জলদি হলো তৃষা দেখার সুযোগ পেল না। লোকটা সিগারেটের ধোঁয়া ছেড়ে এক পা দুপা করে এগিয়ে এসে তৃষার সামনে বসতেই সে বলে কেঁপে উঠল, ইয়োর ফিয়ার গিভস মি প্লেজার। লোকটি দিয়াশালা জ্বালিয়ে তৃষার সামনে ধরতে এবার তার গাঢ় বাদামি রঙের ফক্স আইগুলো তৃষার চোখে ধরা দেয়। তৃষা মুহূর্তে আওড়ায়, প্রেম আপনি? কেন, অন্য কেউ আশা করেছিলেন নাকি সোনা? ভূতের মতো ভয় দেখিয়েছেন কেন? কারণ আমি তোমাকে ভয় দেখাতে ভালোবাসি। আমার ভালোবাসা খুব শক্ত আর হিংস্র, বুঝলে তো? প্রেম তার নীতিতে প্রেম দিতে ভালোবাসে। সবার থেকে আলাদা সে, আলাদাভাবে রোমান্স করতে সে পারদর্শী। তৃষা উঠে দাঁড়িয়ে পড়ল। কি ভয়টাই না পেয়েছিল। এমা, প্যান্ট ভিজে যায়নি তো? আরেকটু হলে অবশ্যই যেত। শালার জীবন। প্রেম উঠে দাঁড়ায়। তৃষার গালে আলতো করে হাত দিতেই শীতল স্পর্শে কেঁপে ওঠে তার বুক, তার সর্বাঙ্গ। কি করছেন? করলাম কোথায়, তবে করব। ইস, এখন মুড নেই। আসে এত বড়লোক হয়ে লাভ কি যদি বাসায় কারেন্ট না থাকে? আপনার বাসায় জেনারেটর বা আইপিএস নেই? আমার বাসায় আমি আছি, তাতে পোষাবে না? আবার জেনারেটর আর আইপিএসকে দিয়ে কি করবে? চরিত্র ঢিলা হয়ে গেল নাকি? আরে যন্ত্রের কথা বলেছি। আইপিএস আর জেনারেটর মেশিনের সুইচ বন্ধ করে দিয়েছি। প্রেম প্রেম সুগন্ধি মোমবাতিটা জ্বালালো পরপর কয়েকটা। তাতে রুমে একটা মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোমার দিকে তাকাবো আর তুমি আয়নার দিকে। মানে? প্রেম কথা না বাড়িয়ে মোমের আলতো আলোতে রুমের সুদীর্ঘ আয়নার ওপর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে তৃষাকে তার সামনে দাঁড় করালো। তৃষা তখনও বুঝতে পারছে না এই উন্মাদ প্রেম নেওয়াজ কি চাইছে। হঠাৎ আলতো করে প্রেম তৃষার চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছে সেই বাটারফ্লাইটা ছুঁয়ে দেখল। তারপর তাতে আলতো চুমু বসিয়ে দিল। মুহূর্তেই তা মৃদু কম্পনে বদলে গেল। তৃষার ছটফটানি উত্তপ্ত নিঃশ্বাস প্রেমের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সে তৃষাকে আরো গভীর স্পর্শে ডুবিয়ে দিল। তৃষা তার স্পর্শে যত বেশি মরিয়া হচ্ছে, প্রেমের ঠোঁটের কোণের হাসি যেন ততই বেড়ে চলেছে। তৃষার শিহরণে চোখ দুটো বন্ধ হয়ে আসতেই প্রেম আলতো করে তার গাল চেপে ধরে তাকে আয়নার দিকে তাকাতে বাধ্য করল। তারপর হাসকি কণ্ঠে ফিসফিস করে বলল, আয়নার থেকে চোখ সরাবে না। আজকে আমি তোমাকে দেখব আর তুমি আয়নায় নিজেকে দেখবে, সোনা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে তৃষা। প্রেম নেওয়াজ তৃষাকে বুকে জড়িয়ে রেখেছে। পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে তো বিটের হাট। প্রেমের গলায় আদরের গাম্ভীর্য। ভালোবাসা কেমন লাগলো? তৃষা লজ্জায় গম্ভীর মুখে বলল, ইসরে, আপনি আবার জিজ্ঞেস করছেন? বেহায়া লোক একটা। প্রেম হেসে ফিসফিস করলো, বউয়ের জন্য বেহায়া হওয়া দোষের না গুণের, বুঝলে তো? না, বুঝিনি। তৃষার ঠোঁটে ক্ষীণ অভিমান। আসো তাহলে, আবার বোঝাই। প্রেম আরেকটু কাছে আনলো। একটা দিব ধরে। তৃষা চমকে উঠল, তুমি দিলে, আমার নিতে বাধা কিসে? প্রেম আস্তে আস্তে সরি শোনা। প্রেমের স্বর বদলে গেল। তৃষা একটু চুপ থেকে বলল, প্রেম আপনাকে একটা কথা জানানো ছিল, সেটা একটু পরে শুনি বলেই প্রেম তৃষাকে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, আগে একটু চোখ বন্ধ করো, একটা জিনিস দেখানোর আছে। আবার কি? তৃষা বিরক্ত হলে চোখ বন্ধ করলো। আরে একটু দেখোই না। তৃষা চোখ বন্ধ করতে প্রেম তার হাতের তালুর উপর কিছু একটা রাখলো। এবার চোখ খুলো। সে ফিসফিস করে বলল। চোখ মেলতে তৃষার নিঃশ্বাস থমকে গেল। তার হাতের তালুতে ঝকঝকে দুটো ভিআইপি কনসার্ট টিকিট, সেই প্রেমরোজ ব্র্যান্ডের, যেটা দেখার জন্য সেই কবে থেকে সে তার বুকের ভিতর বইতে থাকা কঠিন ঝড় সামলাচ্ছিল। তৃষার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এমা, এটা তো সেই কনসার্টের টিকিট। প্রেম মাথা নিচু করে হাসলো। তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেবল বলল, বিটার হার্টের স্বপ্ন পূরণ করাটা আমার নিজের চেয়ে বেশি জরুরি, আন্ডারস্ট্যান্ড সোনা? কনসার্টের রাত। আকাশে ঝকঝকে তারা, বাতাসে কেমন একটা আর্দ্রতা। শহরের আলো দূরে ঝলমল করছে, কিন্তু এখানকার মঞ্চ আলোর ঝলকে যেন এক আলাদা জগৎ তৈরি করেছে। তৃষা ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের চোখে সবটুকু খেয়াল করতে লাগলো। মঞ্চ সাজানো হয়েছে ঝকঝকে রঙিন লাইটে। লাল নীল সব আলো একসাথে নাচছে, বিটের সঙ্গে তাল মেলাচ্ছে।
ব্যান্ডের যন্ত্রপাতি ঝকঝক করছে, গিটার, ড্রাম, কিবোর্ড সবকিছু যেন পেশাদার নিখুঁত। মঞ্চের পাশে কয়েকটা বিশাল স্ক্রিনে ব্র্যান্ডের লোগো জ্বলজ্বল করছে। ধীরে ধীরে ভিড় জমছে, সবাই উত্তেজনার মুখে হাসি, চোখে উদ্দীপনা। তৃষা ভিড়ের মাঝে দাঁড়িয়ে চারপাশ দেখল। কেউ লাইটের দিকে তাকিয়ে আছে, কেউ ফোনে মুহূর্তগুলো ধরে রাখছে, কেউ গান গাইছে। কনসার্ট এখনো শুরু হয়নি। তৃষা শিমলার দিকে তাকালো। অঙ্কুরের হাত ধরে আছে সে। দুজনের কি মাখো মাখো প্রেম। তৃষা একটা নিঃশ্বাস ছাড়লো। তার পাশে যে প্রেম নেই। তৃষার আজকে দুপুরের কথা মনে পড়ে গেল। দুদিন ধরে করা পরিকল্পনা সব নষ্ট হলো। আজকে দুপুরে তৃষা জরুরি কিছু জিনিসপত্র যখন প্যাক করছিল তখন প্রেম তার সঙ্গেই ছিল। হঠাৎ তার একটা কল এলো। কথা বলে কল রাখতে প্রেম বলল, বিটারহাট একটা জরুরি রেসের শিডিউল পড়ে গেছে। স্পন্সররা আজই সময় দিয়েছে, মিস করা যাবে। মিস করা মানে পুরো টিমের ক্ষতি। তৃষা কথা শেষ করতে দিল না। মানে আপনি আজ কনসার্টে যেতে পারবেন না? ও পাশে ভয়ানক নীরবতা। তারপর প্রেম খুব আস্তে করে বলল, চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে আসতে, প্লিজ রাগ করো না সোনা। তৃষা ঠোঁট কামড়ায়। চোখ হঠাৎই ঝাপসা হয়ে আসে। যে স্বপ্নটা বুকে লালন করেছিল আজ সেই দিনে প্রেম থাকবে না। কথা বলতে বলতে গলা ধরে আসে। ঠিক আছে, কাজটা আগে করা দরকার। অন্তত একজন বাইক রাইডার হিসেবে তো এসব তৃষাকে বলতেই হতো। তৃষা এবার টিকিটের দিকে তাকালো। টেবিলের উপর রাখা ভিআইপি টিকিট দুটো যেন উপহাস করছে। একটি যাত্রী অনুপস্থিত। গাড়িতে তুলে দেয় তৃষাকে প্রেম। প্রেম নিজে যেতে পারছে না বলে অঙ্কুরকে পাঠিয়ে দিয়েছে। আর শিমলা তো আছেই। দেখা যাক পুরান ঢাকার কাজ শেষ করে ঢাকায় পৌঁছানো যায় কিনা। তৃষার কিছুই ভালো লাগছে না। এখানে এত মানুষের ভিড়, সুবিশাল একটা স্টেডিয়াম, তবে যাকে সে খুঁজছে সে তো নেই। তৃষার আজ কিছুতেই মন মানছে না। এত মানুষের ভিড়ে তার শ্বাসরুদ্ধ লাগছে। সুবিশাল এই স্টেডিয়াম, চারিদিকে আলো, ধাতব শব্দ, তীব্র উত্তেজনা। অথচ যার সন্ধান সে করছে সে মুখটিকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন, সে তো নেই। প্রেমের অনুপস্থিতি তার চারপাশের উজ্জ্বলতা ধুয়ে মুছে যেন নিস্তেজ করে ফেলছে। কিন্তু ঠিক তখনই চারদিকে হট্টগোল আচমকা চূড়ান্তে পৌঁছে গেল। মানুষের ঢেউয়ের মতো গর্জন ছড়িয়ে পড়ল স্টেডিয়াম জুড়ে। শিমলা তৃষার বাহু ধরে টেনে ফিসফিস করে বলল, আরে পেছনে দেখ তৃষা, আধার আসছে। তৃষা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই মুহূর্তটা থমকে গেল। দর্শক সারির মাঝখান দিয়ে সোজা স্টেজ পর্যন্ত একটি সরু আলোর পথ তৈরি হয়েছে। সেই পথ ধরে এগিয়ে আসছে কালো হুডি পরা দীর্ঘদেহী এক পুরুষ। তাকে ঘিরে আছে 15-20 জন নিরাপত্তা কর্মী। হুডির নিচে তার মুখ পুরোপুরি ঢাকা, কেবল মাস্কের উপরে থাকা চোখ দুটো স্পটলাইটের আঘাতে ঝলসে উঠছে। দুই পাশে দাঁড়ানো মানুষজন তাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। কেউ কেউ সিকিউরিটির বাহু এড়িয়ে সামান্য ঝুঁকে পড়েছে। ভিড়ের উত্তেজনা এতটাই তীব্র মনে হয় যে মুহূর্তের ব্যবধানে দাঙ্গার মতো বিশৃঙ্খলা শুরু হতে পারে। তৃষার ভিআইপি সিটটি ঠিক সেই পথের একেবারে সামনে। তে আধারকে এত কাছ থেকে দেখার ভাগ্য হলো তার। স্পটলাইটের কঠিন আলোয় কালো হুডির ছায়া আরও গভীর হয়ে ওঠে। আর সে যখন কাছে আসে তৃষার চারপাশের সমস্ত শব্দ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। তবে এত নিরাপত্তা কর্মীর ভিড় ঠেলে তার দেখা পাওয়া আসলে অনেক মুশকিল। স্টেজের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। চারপাশে গাঢ় নীল অন্ধকারের ঢেউ নেমেছে। কেবল মাঝখানের স্পটলাইটটি ধীরে জ্বলে উঠেছে। একটি সরু রূপালী আলোর সরু স্তম্ভ, যেখানে দাঁড়িয়ে আছে কালো হুডি পরা আধার। তৃষার নিঃশ্বাস আটকে যায়। পুরো স্টেডিয়াম জুড়ে অতল নিস্তব্ধতা। হাজার মানুষের ভিড় থাকা সত্ত্বেও কারো গলা থেকে শব্দ পর্যন্ত বেরোচ্ছে না। যেন সবাই একসাথে শ্বাসরোধ করে বসে আছে এই মুহূর্তটির অপেক্ষায়। হঠাৎই স্টেজে পেছন থেকে মৃদু সাউন্ডের কম্পন উঠল। ড্রামের ধুকধুক শব্দ বাজল। আধারের গায়ের সঙ্গে একটি গিটার, সেই ইলেকট্রিক গিটারের ধোয়াটে সুর বেজে উঠল। আধার স্পটলাইটের নিচে তার ইলেকট্রনিক গিটার বাজিয়ে গান ধরল। প্রেমেরই আবেশে আমার বারে বারে বুক ভাসে, তোমারই উষ্ণ প্রেম তৃষায় আমি হারিয়ে ফেলি শুধু আমায়। গানটা শেষ হলো নিভে যাওয়া মোমের শিখার মতো। মুহূর্তে সে নীরবতা ভেঙে ছুঁড়ে ফেলল পুরো স্টেডিয়াম। একসাথে হাজার কণ্ঠ ফেটে পড়ল, মুখটা দেখাও আধার, মুখটা দেখাও, ফেস রিভিল, ফেস রিভিল, একবার হুডি খুলে দেখাও, মাস্ক ওপেন। চিৎকার করতালিতে মুখরিত চারদিক। মিডিয়ার ক্যামেরার আলোর ঝলকানিতে পুরো স্টেজ ঝলসে উঠল। তৃষার ভেতরটাও দুলে গেল। আধার এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা পাথরের মূর্তির মতো ছিল। চিৎকারে তার হুডির ছায়া মৃদু দুলে উঠল।
মাস্কের নিচে তার ঠোঁটের রেখা দেখা যায় না, কিন্তু তবু মনে হলো যেন সে মৃদু হাসল। নাকি তৃষাই ভুল দেখলো? তবে যদিও আলোর কারণে ভালো করে চোখটাও দেখতে পাচ্ছে না, তবু চেনা লাগছে, খুব চেনা। স্টেডিয়ামের আলো আবার কিছুটা ম্লান হলো। আধার মাইকের সামনে এগিয়ে এসে গলা পরিষ্কার করলো। নিঃশব্দতা নেমে আসার আগেই তৃষার বুক ধরপড় করতে লাগলো। এবার কি সে মুখ দেখাবে নাকি আবার অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকবে? আধার মাস্ক মুখের ওপর থেকে সরানোর আগে হুডি নামিয়ে দিল। তার কানের ইয়ারপিসটা এখন স্পষ্ট, তবে তৃষার বুকের আতঙ্ক যেন আরও বেড়ে গেল। কি আন্দাজ করছে সে? হঠাৎ শীতল সে কণ্ঠস্বর ভেসে এলো মাস্কের নিচ থেকে। এই গানটা আমার নিজের লেখা, নিজের সুর করা। গানটি আমার ভালোবাসার চিহ্ন, তাই যাকে ঘিরে এই গান তাকে গানটি উৎসর্গ করলাম। এতদিন আপনারা অন্ধকারের গায়ক আধারকে চিনেছেন, আজকে আধারকে অন্ধকার থেকে ফিরিয়ে আনা আলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেব বলে সে তৃষার দিকে তাকে এবং মুখ থেকে মাস্ক খুলে বলল, মাই বিটার হার্ট, মাই প্রেম রোজ, কাম হিয়ার। তৃষা এখনো বুঝতে পারছে না সে কি দেখে স্বপ্ন দেখছে নাকি বাস্তব। এখনো কি ঘুমের মধ্যে আছে? তার শরীর অবিশ্বাসে কাঁপছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝানোর মতো নয়। তৃষার ভেতর ঢেউয়ের মতো কাঁপুনি উঠল। চারপাশের মানুষ যেন মুহূর্তে স্তব্ধ হয়ে তার দিকে তাকালো, কেউ আশ্চর্যে, কেউ উত্তেজনায়, কেউ অবিশ্বাসে। পর মুহূর্তে জনতার ভিড় চেয়ারে ঠুকঠুক আওয়াজ তুলে হাত উঠিয়ে গলা ভেঙে চিৎকার করে তাকে স্টেজে যেতে বলতে লাগলো। পাশ থেকে শিমলা ঠেলে দিয়ে বলল, আরে যা জলদি, দুলাভাইয়ের সারপ্রাইজ দেওয়ার লেভেল তুঙ্গে। তৃষার হাঁটু কাঁপতে কাঁপতে সে গিয়েছে মঞ্চের দিকে, লাইটগুলো সরে গিয়ে পথ তৈরি করে দেওয়ার জন্য, যেন পুরো কনসার্ট তার এক পা সামনে বাড়ানোর অপেক্ষায়। মঞ্চে পা রাখা মাত্র প্রেম নেওয়াজ তৃষার হাত নিজের মাইকের সামনে তুলে নরম গভীর কণ্ঠে বলল, এই হলো আমার আলোর উৎস, আমার স্ত্রী তৃষা নুজাত, যাকে এক অসীম ভালোবাসায় ভালোবাসি আমি। তৃষার চোখে জল জমে, গলার কাছে ঢেউয়ের মতো কিছু আটকে যায়। সে এখনও ভাবতে পারছে না এটা কি সত্যি ঘটেছে নাকি সে এখনও কোনো অপার স্বপ্নে ডুবে আছে। কিন্তু প্রেমের হাতের উষ্ণতা, তার চোখের নীরবতা, গভীরতা আর সেই ঘোষণা যে তাকে পুরো বিশ্বের সামনে স্ত্রী বলে পরিচয় করিয়ে দিল, সবই বলে দিচ্ছে এটা আর স্বপ্ন নয়, এটা তার জীবনের সবচেয়ে বাস্তব মুহূর্ত। প্রেম তৃষার চোখের জল আলতো করে মুছে দিয়ে বলল, এই দিনটার জন্য আমার এত অপেক্ষা ছিল। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো তৃষা। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো তৃষা, তোমাকে ভালোবাসি, এই যে আজ সকলকে সাক্ষী রেখে বলছি, তোমায় আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি এভাবেই সে আধারের জীবনে আজন্ম জন্মদাগের মতোই থেকে যাবে। তো তৃষা নিজেকে থামাতে পারল না, হাজারো মানুষের সামনে হুড়মুড় করে আধারের বুকে ঢুকে গেল। চারদিকে দর্শকের চিৎকার, করতালি, আলো ঝলমলে উন্মাদনা, পুরো পরিবেশ মুহূর্তে আরো মুখরিত হয়ে উঠল। প্রেমও অবাক না হয়ে পারে না, তবে সে অবাকের মাঝে সে তৃষাকে শক্ত করে জড়িয়ে নেয়। তৃষার চলে আলতো হাত রেখে গভীরভাবে চোখে চোখ মেলায়। সেই দৃষ্টির পরেই এক ঝটকায় হাজার মানুষের সামনে তৃষার ঠোঁটে চুমু এঁকে দিল প্রেম। দুজনের ঠোঁট এক হয়ে যায়। স্টেডিয়াম যেন নিঃশ্বাস ফেলে তাকিয়ে থাকে, কিন্তু ঠিক সেই সময় তৃষার শরীর ঢলে পড়ে। একই প্রেম ধরে ফেলে তাকে। স্টেজের সামনে মানুষ হাহাকার। প্রেমের চোখে বিস্ময়, ওমা, চুমুর পাওয়ারে তার বউটা সত্যি অজ্ঞান হয়ে গেল নাকি? হ্যাঁ, হা করে গেল প্রেম। আয় হায়, সর্বনাশ কাণ্ড! এখন কি সবাই বলবে স্বামীর চুমু সহ্য করতে না পেরে বউ স্টেজে জ্ঞান হারিয়ে ফেলল। প্রেমের মনে মনে আফসোস, হায় রে প্রেম, কাল সকালে ব্রেকিং নিউজের জন্য তৈরি হয়ে যা বাপু। হাসপাতালে জ্ঞান ফেরার পর তৃষা পিটপিট করে তাকাতেই প্রথমে যাকে দেখলো তার নাম প্রেম নেওয়াজ। তৃষা চারপাশে একবার ভালো করে তাকালো, নাকে ফিনাইলের একটা গন্ধ আসছে। প্রেম তার সামনেই বসা। সে তৃষার হাত ধরে জিজ্ঞেস করলো, এবার ঠিক লাগছে তো? বলো শোনো, শরীর ঠিক আছে তো? ঠিক করে খাওয়া দাওয়া করো না, যা খাও ওই জাঙ্ক ফুড। আজ থেকে তোমার ওইসব খাওয়া বন্ধ একেবারে। আমার কি হয়েছে এখানে, কেন আমরা? প্রেমের রাগ উঠলো। আবার এই মেয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে রেগে গিয়ে বলল, তুমি মা হয়েছ আর আমি বাবা হয়েছি। এখন তোমার ডেলিভারি করে আমি আমার আবিষ্কৃত প্রোডাক্টটা বের করতে এসেছি। হঠাৎ রুমের ভেতর ডাক্তার প্রবেশ করে বলল, আরে আমি তো এখনই খবর দেইনি। এক্ষুনি বাচ্চার খবর কি করে জেনে গেলেন? যাই হোক, সবে তো 1 মাসের কাছাকাছি, ডেলিভারি হতে অনেক সময়, এত তাড়াহুড়োর কিছু নেই। প্রেম তৃষা দুজনে ডাক্তারের দিকে তাকালো। প্রেম কপাল কুঁচকে থেকে জিজ্ঞেস করলো, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না।
বুঝতে পারছেন না মানে? আরে আপনি বাবা হতে চলেছেন। আচ্ছা, আপনি সে আধার না, আমি আপনার অনেক বড় ফ্যান। একটা অটোগ্রাফ দেয়া যাবে? প্রেম চমকে ওঠে। কি প্রতিক্রিয়া দেওয়া উচিত আপাতত বুঝতে পারছে না। খুশিতে হুশ জ্ঞান হারিয়ে উঠে ডাক্তারের কাছে যায়, আবার জিজ্ঞেস করে, কি বলেন আপনি? আবার বলেন, আমি আপনার ফ্যান, অটোগ্রাফ দেয়া যাবে? এর আগে আপনি বাবা হতে চলেছেন। প্রেম খুশিতে আত্মরা হয়ে ডাক্তারের গালে চুমু খেয়ে বসে। যখন হুঁশে আসে তখন দেখতে পায় ডাক্তার তার দিকে অবাক করা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়। প্রেম কি বলবে তার আগে ডাক্তার তাকে বলল, আমি যখন প্রথমবার আমার বউয়ের প্রেগনেন্ট হওয়ার খবর জানতে পারি তখন আমি এরকম আত্মহারা হয়ে গিয়েছিলাম। তারপর কি ডাক্তারকে চুমু খেয়েছিলেন? না, ডাক্তার তো আমি ছিলাম। তো কাকে খেয়েছিলেন? নার্সকে। তারপর আর কি, আমার বউ আমাকে দিয়েছে, কিক মেরে ছেড়ে দিয়েছে, তাই কষ্টে নার্সকে বিয়ে করে ফেলেছি। প্রেম জলদি তিশার কাছে এসে বলে, বউ আমায় ছেড়ো না, আমি ঠোঁটটা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আসবো। তৃষা হাসি পেল, এই লোকটাও না, তবে সে তো ভুলেই গেছে আসলে কি সে মা হতে চলেছে। খুশিতে তৃষা প্রেমকে জড়িয়ে ধরতে প্রেম ডাক্তারকে ইশারা করে, ভাই 2 মাস পার্সোনাল কাজ করবে, একটু যদি বাইরে যেতেন। ডাক্তার ভুরুকুসকে বের হয়, মনে মনে হয়তো একটাই প্রশ্ন, 2 মাস পার্সোনাল কাজ কারবার করে তো প্রোডাক্ট অর্ডার তো দিয়েইছে, এখন আবার কি করবে? তবে মনে মনে এসব বলল, মুখে বলল, আমার অটোগ্রাফটা। প্রেম তীক্ষ্ণ চাহনিতে তার দিকে তাকাতে সে বলে উঠল, আচ্ছা বাবা যাই, তো গরম করেন কেন? প্রেমের কোনো কিছু গরম করার দরকার নেই, সে নিজেই গরম। পাশ থেকে তৃষা হেসে বলল, তাই তো বলি আপনার নেই কোনো শরম। তখন ভোর হবে পুরান ঢাকা থেকে সিদ্দিক নেওয়াজ ছুটে এসেছিলেন রাতে খবর পেয়ে। সিদ্দিক নেওয়াজ পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করেছেন। সবাই কত খুশি। প্রেমা, মোখলেস, শিমলা, অঙ্কুর সবাই বাচ্চার খবর পেয়ে দারুণ খুশি। একে তো মাঝে হঠাৎ কনসার্ট শেষ করতে হয়েছিল বলে দর্শক চিন্তায় পড়ে গেছে, হাসপাতালে আসতে প্যারা নিতে হয়েছে, মিডিয়া চারদিকে। এখন কি আর প্রেম নেওয়ার শান্তি পাবে? কি একটা অবস্থা! প্রেম যে বাবা হতে চলেছে সেই খবরটা ট্রেন্ডে চলে গেছে। রাতটা আজকে ঢাকাতেই থাকবে। প্রেম মাঝরাতে হাসপাতাল থেকে ফিরে ক্লান্ত হয়ে গিয়েছিল, তবে এখনো ঘুমায়নি। প্রেমের বুকের উপর শুয়ে আছে, প্রেমের হাতটা তার পেটের ওপর। সে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশ ফিরে বলল, ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু? আপনার কোনটা চাই, ছেলে নাকি মেয়ে? একটা হলেই হলো। আমি চাই তুমি আর আমি মিলে ছোট্ট এক আমরা জন্ম দেই, আর কিছুই নয়। যে আমাদের প্রেমের প্রমাণ হবে না, যে আমাদের প্রেমকে বাঁচিয়ে রাখবে। প্রেম তৃষাকে জড়িয়ে ধরল। তৃষার চোখ দুটো বন্ধ করে করলো। এবার যতটা সময় স্বামীর বুকে আরাম করে ঘুমিয়ে নেওয়া যায় আর কি। আজ 1 সপ্তাহ হয়েছে পুরান ঢাকা থেকে প্রেম, তৃষা সকলেই ফিরেছে। আসার পর কত নিয়ম কানুন যে এই লোকটা তৈরি করলো, ঝুঁকা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এত নিয়ম কানুন কি মানা যায়? রাত তখন 10টা বাজে। আজকে তৃষা নেওয়াজ বাড়িতেই থাকবে। এই বাড়িতে প্রেমের দোতলায় এত বিরাট রুম আছে সেটা এই তো 2 দিন আগে জানলো। পুরোটা গানের সরঞ্জাম দিয়ে ভরপুর। এই কারণে প্রেম কখনো জানতে দেয়নি এখানে যে তারও একটা রুম আছে। আর এই যে কাঠের বাড়ি, যে এই রুমটায় প্রেম তৃষাকে যেতে দেয়নি কখনো, সেটাও গানের জিনিসপত্র। প্রেম যখন প্রথম জানতে পেরেছিল তৃষা প্রেমরোজ ব্র্যান্ডের ভক্ত, তখন থেকে ঠিক করেছিল একদিন তাকে সারপ্রাইজ দিবে, যেই সারপ্রাইজের কথা সে কখনো ভুলতে পারবে না। তাছাড়া ওই শিমলাটাও কত শয়তান হয়েছে। অঙ্কুর তাকে জানানোর পরও একটু বলল না, যাক ব্যাপার না, তবে মনে হচ্ছে বাংলাদেশ আর বেশি দিন থাকা হবে না। প্রেমের আমেরিকা থেকে মিউজিক অফার এসেছে, আর সে পারিবারিক ব্যবসাটাও সেখান থেকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আজকে তৃষার জরুরি কাগজগুলো নিয়ে বাইরে গেছে প্রেম, নির্ঘাত পাসপোর্টের জন্য। তৃষা প্রেমার রুমে ঢুকে 1 পা 2 পা করে গেল। মেয়েটাকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করে সে, মেয়েটাও তাকে সময় দেয়। তৃষা প্রেমার রুমে যেতে দেখলো সে গান ছেড়ে নাচানাচি করছে। তৃষার সব লোভ সামলাতে পারল না, প্রেমার থেকে রিমোটটা নিয়ে সাউন্ড বাড়াতে প্রেমা বলে উঠলো, ওমা কত সাউন্ড দিয়েছে, প্রেম ভাই শুনলে কেলাবে। তার আসতে দেরি আছে, সে এখনো বাইরে, আর নাচানাচির জন্য গান একটু বাড়িয়ে দিতে হয়, চলো একসঙ্গে নাচি। কিন্তু তোমার তো নাচানাচি এখন একেবারে বন্ধ, বাবুর বাবা জানতে পারলে বাবুর ফুপু সহ মার খাবে। বাবুর বাবা জানলে তো, আর আমি আজকেই রিলস ভিডিওতে দেখেছি নাচানাচি করলে বাবু হেলদি হয়, এটা একটা এক্সারসাইজ, বুঝলে তো ননদিনী? ও তাই নাকি? আরে হ্যাঁ, তাহলে চলো নাচি।
দুজনে আগামাথা ছাড়া নাচ দিতে ব্যস্ত। কোনো নৃত্যশিল্পী এই নাচ দেখলে মির্গি রোগ বলে আখ্যায়িত করতো শিওর, কিন্তু তাতে কি যায় আসে? যেই তিরিং বিরিং মনে আনন্দ যোগায় মূলত সেটাই হচ্ছে নৃত্য। হঠাৎ গানটা বন্ধ হয়ে যেতেই প্রেমা আর তৃষা থেমে যায়। তৃষা বিরক্তি নিয়ে বলে, উফ, এই ঘোড়ার ডিম চুপ হয়ে গেল কেন? হঠাৎ প্রেমা তৃষার পেছনের দিকে তাকায়, কাপা গলায় বলে, মেপে পেছনে দেখো, মানে পেছনে দেখো। তৃষা বিরক্তি নিয়ে বলল, পেছনে কে? যে আমনি কাঁপছো, যেন হাড়ে বজ্জাত হাইব্রিড কলাটা চলে এসেছে। বলে তৃষা পেছনে ফিরে দেখলো দেয়ালের সঙ্গে হেলান দিয়ে এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে প্রেম নেওয়াজ, অন্য হাতে রিমোটটা, যেটা তৃষা খাটের উপর ছুঁড়ে ফেলে নাচানাচি করছিল। প্রেমের শীতল দৃষ্টি দেখে তৃষার কলিজা হাতে চলে আসে। কি করবে এখন? আল্লাহ, আজকে তো মার বকা একটাও মাটিতে পড়বে না। তৃষা মেকি হাসি দেওয়ার চেষ্টা করে বলল, আপনি কখন এসেছেন? প্রেম কিছু বলল না, কেবল বাঁকা হাসলো। তবে সে হাসি সুবিধার না, আজকে নির্ঘাত। এই ফুটো কপালে আরও দুটো ফুটো করবে মিস্টার প্রেম নেওয়াজ। তৃষা রুমের মধ্যে মাথা নিচু করে বসে আছে। আপাতত রুমের দরজা লাগানো, পালানোর পথ নেই। এবার একেবারে জায়গা মতো প্রেম নেওয়াজের ফাঁদে পড়েছে সে। জীবনে এভাবে কেউ বাঁশ খায়? যদিও এখন বাঁশ খেতে খেতে খাদ্যের তালিকায় তা অতি পছন্দের হয়ে গিয়েছে। প্রেমের গায়ে একটা সাদা শার্ট, তাকে দেখলে এই শীতের মধ্যে উষ্ণতা অনুভব করে তৃষা। তাই তাকানো যাবে না। এমনিতেই ব্যাটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রেম বলে উঠল, লুক অ্যাট মি। তৃষা তাকালো না। তা দেখে প্রেম তার থুতনিতে আঙুল দিয়ে মুখটা উপরে তুলে বলল, তোমাকে নিষেধ করেছিলাম না ওসব করতে? বলো কেন অবাধ্য হয়েছ? ইয়ে মানে চুপ, যেটা বলেছি সেটার উত্তর দাও। আসার হবে না, সরি। এই যে কানে ধরছি, নাক মুলছি। এত সাধারণ ক্ষমা আমার দরবারে গ্রহণযোগ্য নয়। তুমি যতবার কথার অবাধ্য হবে আমি ততবারই তোমাকে নতুন নতুনভাবে শাস্তি দেব। আর ইউ রেডি? তৃষা চুপ করে থাকে। প্রেম তাকে টেনে কাছে এনে তার ঘাড়ে চুমু খেলো। তৃষার শরীর কেঁপে উঠল। খামসে ধরল সে প্রেমকে। স্পর্শ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ল তৃষার মরিয়া হয়ে ওঠার মাত্রা। তবে হঠাৎ করে প্রেম থেমে গেল। তৃষাকে ছেড়ে দিয়ে বলল, যাও ঘুমিয়ে পড়ো। প্লিজ প্রেম, আমাকে ভালোবাসুন প্লিজ, আমি শাস্তি চাই। কিন্তু তুমি তো এখন কিছু হবে না। প্রেম মুচকে এসে তৃষাকে কোলে তুলে আলতো করে বিছানায় শুয়ে দিল। বাতি বন্ধ করে হারিয়ে গেল দুজন দুজনের মধ্যিখানে। সকাল সকাল আজকে সিমলা এসেছিল। তৃষা ফোনে মায়ের সঙ্গে কথা বলে মাত্রই ফোনটা রাখলো। প্রেমের আজকে কেন রেকর্ডিং আছে, সেই স্টুডিওতে গেছে, অঙ্কুরও গেছে তার সঙ্গে। ওদের ফিরতে আজকে দেরি হতে পারে, তাই সিমলাকে অঙ্কুর তৃষার কাছে রেখে গেছে। এমনিতেও সিমলা বাসায় একাই থাকে। তৃষার বোধ হয় ওই সেমিস্টার মিস হয়ে যাবে। কাল রাতেও প্রেম ওয়াশিংটন যাওয়ার কথা বলছিল। এখন শিডিউলে শিফট হবে নাকি ফক্স সেটা ভালো জানে। আর একটা ব্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করেছে, একটা চুক্তিপত্র হয়েছে। চুক্তি শেষ হলে বাংলাদেশ ফিরে আসবে। তবে এতগুলো দিন তো আর মিস্টার প্রেম নেওয়াজ বউসেরা বিদেশে থাকতে পারে না। আর এখন তো বউয়ের সাথে বাচ্চাও আছে। এই সময় দরকার হলে কেরিয়ার ছাড়বে, তবু বউকে গর্ভবতী অবস্থায় একা রেখে কখনই সে দূরে যেতে পারবে না। তৃষা ভেবেছিল প্রেমের বাড়ি ফিরতে হয়তো অনেক দেরি হবে। তবে সে বিকেলের আগেই বাড়ি ফিরে আসে। প্রেমের কাঠের বাড়িতে আন্ডার পার্কিংয়ের জায়গা আছে, যা পেছন দিকে অবস্থিত। প্রেমকে আরও অনেকবার সে পথে আসতে দেখেছে, তবে আসতেই পারে, মাথায় উল্টাপাল্টা কিছু আসেনি। আজকে প্রেম তৃষাকে সেই পার্কিং লটে নিয়ে আসে। এখানে এসে তৃষার চোখ ছানা বড়া। মনে হচ্ছে পৃথিবীর সব দামি বাইকগুলোর কালেকশন করে আস্তে একটা গোডাউন বানানো হয়েছে এখানে। তৃষা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই বাইকগুলোর দিকে। শেষে প্রেম তুড়ি বাজাতে সে হাসতে বাধ্য হলো। প্রেম হাঁটু গেড়ে তৃষার সামনে বসলো, পেটে একটা চুমু দিয়ে বলল, তোমাকে অনেক ভালোবাসি বিটার হার্ট, মাই প্রেম রোজ। তৃষা প্রেমের থুতনিতে আঙুল স্পর্শ করিয়া তাকে দাঁড় করিয়ে বলল, চলুন আরও একবার বাইক রাইড দিয়া হয়ে যাক। মোটেও না, একবার প্লিজ। যদি বাইক রাইড না করতে দেন তাহলে বুঝবো আপনি আমাকে কম ভালোবাসেন। শালির ঘরের বউ, এগুলো তো খালি করতে পারো। যাও গিয়ে জামা বদলে এসো। তবে গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করব। ততক্ষণে যদি না আসতে পারো তাহলে তোমার বাইক রাইড করার সুযোগ শেষ হয়ে যাবে তখন। প্রেম পুরোটা শেষ করার আগে তৃষা দৌড়ে বাড়ির দিকে দৌড়ায়। প্রেম চিন্তায় পড়ে যায়। পেছন থেকে বলে, আরে আসতে বউ, তুমি এখন আর বাচ্চা নও।
তৃষা তৈরি হয়ে বের হতে পাক্কা আধ ঘন্টা সময় লাগে। তৃষা আসতেই প্রেম হাত ঘড়ির দিকে তাকিয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে বাইকে বসে পড়ল। তৃষা চারপাশে একবার তাকে বলল, আমার বাইকটা বের করেননি? একটু করলে কি এমন হতো? পেছনে উঠে বসো। মানে কি? 5 মিনিট সময় দিয়েছিলাম, তুমি আমার এক্সট্রা 25 মিনিট খরচা করেছ। তোমাকে যে এই শীতের মধ্যে বাইরে নিয়ে যাচ্ছি এটাই অনেক। তৃষা হাবার মতো বাইকে উঠে বসে। বাইক বাড়ির সীমানা ছেড়ে হাইওয়েতেই পৌঁছাতেই তৃষা পেছন থেকে প্রেমকে খোঁচা দিতে শুরু করলো। একটু পরপর এখানে ওখানে স্পর্শ করা। প্রেম বারবার নিজের আত্মরক্ষার জন্য তৃষার হাত ছাড়িয়ে নিচ্ছে। তা দেখে তৃষা আরও মজা পাচ্ছে, তার দুষ্টুমির মাত্রা বাড়ছে। শেষে প্রেম হেলমেটের নিচ থেকে বলল, সি জুনিয়র, আমার মতো শুদ্ধ পুরুষকে একা মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, বলে দিচ্ছি একেবারে মামলা করব, মানহানির মামলা। ওরে আমার শুদ্ধ পুরুষ, শুদ্ধতা দিয়ে বাচ্চা পয়দা করে ফেলেছেন আপনি, এখন শুদ্ধগিরি দেখাচ্ছেন। তোমার বিশ্বাস হয় না আমি যে শুদ্ধ পুরুষ? তাহলে চলো আশেপাশে কোথাও থেমে তোমায় প্রমাণ দেখাচ্ছি। ইস, ওই যে আপনার সুই ঘুরে ফিরে এক জায়গাতেই আটকায়। হ্যাঁ, আমার সুই ঘুরে ফিরে তোমার সুতোয় গিয়ে থেমে যায়। তবে গবেষণা মোতাবেক সুই কিন্তু মেয়ে। আরে হ্যাঁ, সুই মেয়ে আর সুতো ছেলে। আর সুইয়ের মধ্যে মানুষ সুতোকে ঢুকিয়ে দুটোর বিক্রিয়ার সেলাই কার্য করে। সুই আর সুতোর বিক্রিয়া না হলে বউ সেলাইয়ের জন্ম কি করে হতো বলো তো? বিষয়টা চিন্তার। কিন্তু হঠাৎ তৃষা পেছন থেকে প্রেমের পিঠে আস্তে করে একটা চিমটি কাটল। প্রেম একটু চমকে তাকাতে না তাকাতে তৃষা দুহাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাস্তায় গাড়ির আলো লাফিয়ে লাফিয়ে ছুটে যাচ্ছে। সামনেই পোস্তগোলা ব্রিজের লালচে আলো জ্বলজ্বল করছে। প্রেমের চোখ সে আলোতে আটকে নেই। শহরের ব্যস্ত রাস্তায় তার মন নেই আজ। ব্রিজের নিচ দিয়ে চলে যাওয়া নদীর দিকে কোনো এক টান তাকে টেনে নিয়ে যাচ্ছে। চলো অন্য কোথাও যাই, প্রেম নিচু স্বরে বললে। তৃষা ভুরু কুঁচকায়। কোথায়? প্রেম হাসে। জবাব না দিয়ে হাত ধরে টেনে নেয়। ব্রিজের পথ তারা এড়িয়ে চলে, সোজা নেমে যায় সদরঘাটের দিকে। সদরঘাটের নদীর সোঁদা জল, মানুষের ভিড় আর রাতের অদ্ভুত চঞ্চলতা। কোলাহলের মাঝে প্রেম তৃষাকে নিয়ে উঠে পড়ে একটি লঞ্চে। সেই পুরনো রাতটার পুনরাবৃত্তি হয়। সে একই লঞ্চ, এটা একই যাত্রী তারা। তবে সেই দিন আর আজকের দিনের মধ্যে কতখানি পার্থক্য। লঞ্চ ছাড়তেই ক্রমে শহরের আলো ছোট হয়ে আসে, শব্দগুলো থেমে যায় থাকে। খোলা ছাদের ওপরে উঠে আসে তারা। আকাশ অসীম নীল কালো, আর তারাও যেন আজ একটু বেশি উজ্জ্বল। নদীর জলে লঞ্চের কাটতে থাকা ছোট ছোট ধাক্কা, বাতাসের ঠান্ডা আজ সব মিলে রাতটা গভীর হয়ে উঠছে। তারা দুজন পাশাপাশি দাঁড়ায়, হাত অদৃশ্যভাবে ছুঁয়ে থাকে। বাতাস তৃষার চুল উড়িয়ে দেয়। প্রেমের গালে শীতল স্পর্শ লাগে। বাইরে কি ঠান্ডা! তৃষা কাপা গলায় বলে। প্রেম হালকা হাসি নিজের জ্যাকেট খুলে তার কাঁধে জড়িয়ে দেয়। নদীর জল কালো আয়নার মতো, আর সে আয়নায় তারা ভরা আকাশ দুটো জনের অনুচ্চারিত অনুভূতিকে প্রতিফলিত করছে। এই রাত, এই নদী আর এই বাতাস সেদিনের মতোই, কেবল তারা দুজন আজ একটু বেশি কাছাকাছি। নদীর বাতাস থেমে থেমে এসে তৃষার মুখে লাগে, চুলের গোছা উড়িয়ে যায়। প্রেম পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। চোখে কোনো শব্দ নেই, কিন্তু যেন অগণিত কথা জমে আছে। লঞ্চ নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তৃষা আস্তে করে বলল, প্রেম, আপনি কি পুরোটা জীবন এভাবেই পাশে থাকবেন? শুধু ভালো দিনে না, খারাপ দিনেও? প্রেম সোজা তাকায় তার চোখে, দীর্ঘশ্বাস ফেলে। আমি পাশে থাকবো, কেবল তোমার সুখের সাথী হয় নয়, তোমার কান্নার দায়িত্ব নিয়েও। তৃষা ভুরুকুচকে হালকা হেসে ওঠে। যদি কখনো আমি আপনাকে ক্লান্ত করে ফেলি? প্রেম কাঁধে হাত রেখে বলে, ক্লান্তি হয় কাজের, ভালোবাসার নয়। তৃষা নিঃশব্দে বলল, তাহলে যদি আমি বদলে যাই? যদি আমরা বদলে যাই? প্রেম উত্তর দেয়, সময় বদলাবে, রং বদলাবে, স্বভাব বদলাবে, শুধু একটা জিনিস বদলাবে না, তুমি আমার আপন হওয়াটার সত্যি। তৃষা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ নামিয়ে বলে, আপনি এত নিশ্চিন্ত কেন? প্রেম তার হাত ধরে দৃঢ়ভাবে বলল, কারণ তোমাকে পাওয়ার পর জীবনটা আর প্রশ্ন নেই, সবই এখন উত্তর। তৃষা তার হাত আরো শক্ত করে চেপে ধরে। তাহলে আমরা একসাথে, শুধু এখন নয়। প্রেম হাসে, থমকে গিয়ে ফিসফিস করে, সময় যত দূরে যাক, শ্বাস যতদিনই থাকুক, আমরা দুজন একই পাশে থাকব।
হয়তো পথ বদলাবে, বয়স বদলাবে, স্মৃতি বদলাবে, কিন্তু হাতটা নয়। তৃষার চোখ ভিজে ওঠে। আপনি কি সত্যি আমার পাশে পুরো জীবন কাটিয়ে দিতে চান? প্রেম কপালে চুমুখে বলে, আমি শুধু জীবন কাটাতে চাই না, তোমার জীবনের অংশ হিসেবে আজীবন থাকতে চাই। তৃষা নদীর জলের দিকে তাকালো, পেটে একবার হাত দিয়ে বলল, তাহলে বলুন, এখন ভালোবাসা কি? ভালোবাসা এখন আর দুজনের আবেগ না, তিনজনের দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ। হৃদয়ের মাঝে আরও একটা ছোট্ট প্রাণকে সুরক্ষার প্রতিজ্ঞা। আমরা কি সত্যি জীবনভর এমনই থাকবো? হ্যাঁ, আমরা দুজন হয়ে পথ শুরু করেছিলাম, এখন আমরা তিনজন হয়ে জীবন শেষ করব। প্রেম ঝুঁকে বসল। তৃষার পেটের উপর আলতো করে হাত রেখে চুমুখে বলল, এই যে নেওয়াজ বাড়ির নতুন সদস্য, পাপ্পা এখন একটু তোমার মাম্মাকে আদর করবে, তুমি লক্ষ্মী বাচ্চার মতো ঘুমো দাও তো। তৃষার সে কাণ্ড দেখে হাসি পেল। সে লজ্জায় এক মুহূর্ত অপেক্ষা করলো না। যেই শীত কেবিনে যেতে হবে, সে হাঁটা শুরু করতেই প্রেম তার যাওয়ার পথে চেয়ে রইল। সাদা প্যান্টের পকেটে হাত গুজে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে গান ধরল, কি আবেশে তারে বারে বারে দেখি তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তোলে, জেগে ওঠে ঘুমানো আশা। প্রেম আর অপেক্ষা করলো না, দৌড়ে গিয়ে শক্ত করে ধরল তৃষার হাত, কপালে চুমু দিয়ে বলল, আমার শেষের গল্পে থেকে যাও এক অসীম গল্পকার হয়ে। গল্পের পর গল্প জুড়ে যাক তোমায় পাওয়ার আমৃত্য প্রেম তৃষা নিয়ে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমি জানি আপনাদেরকে এই গল্পটা অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে, যদি একটু উইয়ার্ড, তবে আশা করব আপনারা সাপোর্ট দিলে অনেক সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।